বিবেকানন্দ ক্লাস 10-এ পড়ে। বাড়ি থেকে অনেকটা দূরে স্কুলে যেতে হয়, প্রায় 1 ঘন্টা লাগে। মাঠের ভেতর দিয়ে কোনাকুনি আল ধরে ধরে তারা দল বেঁধে একসঙ্গে যায়, ফেরেও একসঙ্গে। তাদের দলে 3-4টি মেয়েও যায়। এর মধ্যে একটি মেয়ে খুব সুন্দরী, বেশ পয়সাওয়ালা ঘরের মেয়ে হলেও হেঁটে যেতে হবে, বিকল্প ব্যবস্থা নেই, কারণ এখন বর্ষাকাল। এই দলে দুবারের ফেল করা একটি ছেলে আছে। ছেলেটির নাম সমীরন। দাড়ি গোঁফ উঠে একেবারে পাকা আমড়া, যেমন বজ্জাত তেমনি চালাক। এই ছেলেটির শরীরে সবসময় পিপাসার মতো প্রেম পেয়ে থাকে। তার চোখে মুখে হাতে পায়ে এমনকি জামা প্যান্টেও মেঘের মতো প্রেমের ঘনঘটা। প্রেমের বাইরে তার মুখে একটি বাক্য নেই। সে বড় কঠিন আর উদ্ভট প্রেমিক। সমীরন প্রেম পাগলা হলেও চিঠি লিখতে ওস্তাদ নয়। মেয়েদের মন ভোলানোর মতো বাক্য গঠন তার ঠোঁটে আসে না, কলমে ভর করে না। সেই জন্য সে মাঝে মাঝে বিবেকানন্দের শরণাপন্ন হয়, তার বাড়িতে যায়, বিবেককে দিয়ে চিঠি লিখিয়ে আনে। এটা সে করে অত্যন্ত গোপনে, কেউ যেন জানতে না পারে। স্কুল দলটিতে অন্তরা মেয়েটি নতুন, সবে 9-এ উঠেছে। সে বেশি জোরে হাঁটতে পারে না, মাঝে মাঝে আলপথ থেকে হোঁচট খেয়ে জমিতে নেমে যায়, সবার থেকে পিছিয়ে পড়ে। হঠাৎ অন্তরাকে দেখে সমীরনের ভয়ঙ্কর প্রেম পেল। সে মনে মনে ভাবল একেও একটা চিঠি দিতে হবে, কিন্তু প্রবলেম অন্য জায়গায়। অন্তরার একটি গুন্ডা দাদা আছে, বাঘের মতো চোখ, ভীমের মতো শরীর। কোনো কারণে যদি একবার সে জানতে পারে তাহলে আর রক্ষে নেই, গিলিয়ে একেবারে পাকিয়ে ফেলবে, ধরে পান ছাঁচা করবে। সেজন্য সমীরন অন্য ফন্দি খুঁজতে লাগলো, কি করে মেয়েটিকে পটানো যায় রাস্তা খুঁজতে লাগলো। বিবেকানন্দ পড়াশোনায় ভালো, ধীর স্থির, কথা কম বলে। তার শরীরে প্রেম বলে কোনো বস্তু নেই, সে বিষয়টি বোঝেই না। বিবেকানন্দ এখনো সবাইকে ভাবে তার মতো ছেলে। মেয়ে বলে যে আলাদা এক ধরনের মানুষ হয় সেটা সে এখনো জানেই না। বিবেকানন্দ স্কুলে যেতে যেতে পোকামাকড় দেখে, গাছের পাখি দেখে, প্রজাপতি উড়ে যায় সেগুলো দেখে, আর শ্যালো মেশিনের জল ড্রেন দিয়ে চলে যাওয়া দেখে। চাষিরা কাজ করে সেগুলো লক্ষ্য রাখে। কেউ যদি ফসলের বোঝা নিয়ে মাঠের মাঝে একা দাঁড়িয়ে থাকে আর বিবেকানন্দ দেখতে পায়, তাহলে বই খাতা ফেলে সে দৌড়ে তার কাছে যায়। বোঝা চাষির মাথায় তুলে দিয়ে ফের দৌড়ে এসে আবার দলের সঙ্গে মেশে। বিবেকানন্দ আরেকটি কাজ করে, বর্ষা এলে চটি পায়ে আলপথে হাঁটা যায় না, মাঠে কাদা, সেজন্য সে একটা থলে আনে। সকলের হাওয়ায় স্যান্ডেল তার ব্যাগে ভরে নিজের কাঁধে বহন করে। স্কুলে গিয়ে সকলের হাতে হাতে আবার দিয়ে দেয়। তখন সবাই চাপ করে পা ধুয়ে চটি গলিয়ে যে যার ক্লাসে যায়। প্রথম দিন বিবেকানন্দ অন্তরার কাছে গিয়ে সেই থলে দেখিয়ে বলে, দে তোর চটি দে। অন্তরা অবাক, সে ভারী লজ্জা পেল, লাজুক মুখে বলল, না না, আমি হাতে করে নিয়ে যাব। আলপথে টাল সামলাতে পারবি না, উল্টে পড়ে যাবি। বৃষ্টি এলে ছাতা ধরবি না চটি ধরবি? কথা সত্যি, ব্যাগ, চটি, ছাতা একসঙ্গে ধরা যাবে না। অন্তরা হাওয়ায় জোড়া বিবেকানন্দের ব্যাগে দিল। বাড়ি ফিরে অন্তরা মাকে ঘটনাটি বলল। মা শুনে চোখ কপালে তুলে বললেন, বলিস কি, ও তো মণিদীপার ছেলে। বিবেকানন্দ তো পরীক্ষায় ফার্স্ট হয়। একটু থেমে পরক্ষণে দুঃখিত হয়ে আবার বললেন, ওর বাপটা সাপে কেটে মারা গেছে, ভারী দুঃখী। খবরদার আর চটি দিস না, গুণী ছেলে। পরদিন স্কুল যাবার পথে বিবেকানন্দ আবার অন্তরার সামনে এসে বলল, দে চটি দে। অন্তরা প্রথম ভালো করে বিবেকানন্দকে দেখল। রোগা ছেলেটার সারা শরীরে অযত্নের ছাপ, ভীষণ পুষ্টির অভাব, যেন সে কিছুই খায় না। তবে ছেলেটার চোখ দুটো জব্ব সুন্দর, বড্ড মায়াময়, ঠোঁট দুটো হাসিতে ভরা। অন্তরা চটি দিল না, উল্টে বলল, দিতে পারি, থলেটা আমায় দিতে হবে, স্কুল পর্যন্ত আমি নিয়ে যাব। বিবেকানন্দ অত্যন্ত অবাক হয়ে চোখ দুটো বিস্তারিত করে বলল, কি সর্বনাশ, তুই নিবি কেন? তুই তো পড়াশোনায় ভালো, বেশি বেশি করে পড়। কি কথার কি উত্তর! অন্তরা পড়াশোনায় মোটেই ভালো নয়, বাবা মা এই জন্য তাকে খুব বকাবকি করে। বাড়িতে মাস্টার আসে, সেও সুযোগ পেলে কথা শুনিয়ে যায়, মাথায় গোবর ভরা এমনও বলে। হঠাৎ অন্তরা নিজের প্রশংসা শুনে চমকে গেল।
সুন্দর চোখ দুটো ভিজে এলো। সে পড়াশোনায় ভালো এই কথাটা প্রথম কারো মুখ থেকে শুনল। বিবেকানন্দের বেশি কথা বলার সময় নেই। সে অন্তরার হাত থেকে চটি জোড়া এক প্রকার ছিনিয়ে তার ব্যাগে পুরে হাঁটতে শুরু করলো নিজের মতো। অন্তরা আজও স্কুল থেকে ফিরে মাকে এই কথা জানালো। তারপর দুঃখিত হয়ে বলল, জানো মা, ছেলেটা টিফিনে কিছু খায় না, ওর মা ওকে কিছু দেয় না, কিছু টিফিন তো দিতে পারে বলো। শোভাদেবী মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। হাসতে হাসতে বললেন, ঘরে কিছু না থাকলে দেবে কোথা থেকে? গতকাল বললাম না ওরা খুব গরিব, তাই বলে টিফিন দেবে না? শোভাদেবী এইবার মেয়েকে এক ধমক লাগালেন। তুমি তোমার কাজে যাও, ওসব তোমায় ভাবতে হবে না বলে তিনি মেয়ের কাছ থেকে সরে গেলেন। অন্তরার মায়ের কথা পছন্দ হলো না। সে রেগে গাল ফুলিয়ে নিজের ঘরে চলে গেল। দেখতে দেখতে বিবেকানন্দের টেস্ট পরীক্ষা এসে গেল। এখন সে খুব একটা স্কুলে যায় না, বাড়িতেই পড়াশোনা করে। অন্তরা প্রতিদিন স্কুল যাবার পথে ভাবে আজ নিশ্চয়ই বিবেকানন্দ আসবে, তার সঙ্গে দেখা হবে, সারাটা রাস্তা তারা একসঙ্গে যেতে পারবে। অনেকদিন পর হঠাৎ একদিন বিবেকানন্দ এলো। তবে এবার আর তার কাছে চটি চাইল না, একটা কথা পর্যন্ত বলল না। স্কুল যাবার পথে যেমন মাথা নিচু করে আগে যেত, ঠিক তেমনি আলপথে এলোমেলো হাঁটতে লাগলো। বিবেকানন্দের চটি না চাওয়ার কারণ, বর্ষা শেষ, শীত আসবো আসবো করছে। মাঠের আলপথ দিয়ে স্যান্ডেল পায়ে যাওয়া যাচ্ছে। গ্রামের মেঠো পথে জল কাদা এখনো সবটা সরেনি। সাইকেল চালানো যাচ্ছে না, নইলে অনেক ছাত্রই সাইকেল করে পিঠে ব্যাগ ঝুলিয়ে স্কুল যেত। অন্তরার খুব ইচ্ছে হলো বিবেকানন্দের সঙ্গে দুটো কথা কয়, একটু প্রশংসা শোনে। কিন্তু অন্য অনেক মেয়ে রয়েছে, ছেলে রয়েছে, তাদের সামনে আলাদা করে কথা বললে অনেকে অনেক রকম মাইন্ড করবে, পাড়ায় এসে গুজব রটিয়ে দেবে। তার স্কুল যাওয়াটাই বন্ধ হয়ে যেতে পারে। তার বাবা আর দাদা খুব রাগী। অন্তরার হঠাৎ মনে হলো, যদি আজ অন্য ছাত্ররা কেউ না আসতো তাহলে ভালো হতো। সে আর বিবেকানন্দ দুজন পুরো রাস্তাটা কথা বলতে বলতে যেতে পারত, অনেক রকম গল্প করতে পারত। বিকেলে স্কুল থেকে ফেরার পথে মাঠের মাঝে এসে হঠাৎ অন্তরা কপালে হাত দিয়ে বসে পড়ল। সে পিছনে ছিল, ফলে কেউ দেখল না। ছাত্ররা সবাই হনহনিয়ে এগিয়ে যেতে লাগলো বাড়ির দিকে। অনেকটা যাবার পর ছাত্রছাত্রীরা থমকে দাঁড়িয়েছে, সকলে এগিয়ে এসছে তার দিকে। কেউ হয়তো তাকে দেখতে পেয়েছিল। সকলের আগে দৌড়তে দৌড়তে এলো বিবেকানন্দ। এসেই তার পাশে বসে উদ্বেগে খুব তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, কি হলো রে, শরীর খারাপ লাগছে? অন্তরা মাথা দুলিয়ে জানালো, তার খারাপ লাগছে, মনে হয় জ্বর আসছে। অন্তরার অবস্থা দেখে অন্য মেয়েগুলো তাকে ঘিরে দাঁড়ালো। একজন তার কপালে হাত দিয়ে দেখল। পরীক্ষা শেষে সে জানালো, কপালটা একটু গরম গরম। মেয়েটির কথা শেষ হতে না হতেই আতঙ্কিত হয়ে বিবেকানন্দ হঠাৎ অন্তরার কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করতে লাগলো। দেখা শেষ করে সে হেসে বলল, ধুর, জ্বর আসবে না, ওর খিদে পেয়েছে, তাই মাথা ঘুরছে। টিফিন খাসনি কেন? আজ অন্তরা সত্যি টিফিন খায়নি। কেন খায়নি সে জানে না। মা কি টিফিন বানিয়ে দিয়েছে সে খুলেও দেখেনি। সত্যি সত্যি তার খুব খিদে পেয়েছে, অল্প অল্প মাথা ঘুরছে, জল তেষ্টা পেয়েছে। অন্তরা বিবেকানন্দের কথা শুনে খুব অবাক হয়ে গেল। সে কি করে জানলো তার খিদে পেয়েছে? সে কি অন্তরার মনের কথা বুঝতে পারে? যখন বিবেকানন্দের মুখ থেকে শুনল জ্বর আসবে না, তখন সে মনে বল পেয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সবার দিকে তাকিয়ে হাসলো, তারপর অতি ধীরে হাঁটতে শুরু করল। বিবেকানন্দ তার পিছে পিছে হাঁটতে লাগলো। অনেকটা আসার পর হঠাৎ বিবেকানন্দ দৌড়ে অন্তরার সামনে এসে হাসি হাসি মুখে বলল, ভয় পাবি না, আমি আছি। হেঁটে যেতে না পারলে কাঁধে করে নিয়ে যাব। বিবেকানন্দের কথায় অন্তরা খুব হাসি হলো। মনে হলো সে এখন অনেক হাঁটতে পারবে। বিবেকানন্দ সঙ্গে থাকলে অনন্তকাল হাঁটতে পারবে। তার ইচ্ছে হলো বাকি পথটা বিবেকানন্দের সঙ্গে গল্প করতে করতে যায়। তার আরও ইচ্ছে হলো যেতে যেতে যেন আধার নেমে আসে, সন্ধে ঘনিয়ে আসে। সে আধার ঘন মেটো পথে শুধু তারা দুজন হাঁটবে। বিবেকানন্দ তাকে অনেক গল্প শোনাবে, অনেক গল্প। এসব ভাবতে ভাবতে হঠাৎ অন্তরা তাকিয়ে দেখল বিবেকানন্দ অনেকটা এগিয়ে গেছে।
তাড়াতাড়ি হাঁটছে, তার থেকে দূরত্ব ক্রমশ বাড়ছে। সে পেছন থেকে ডাকলো, বলল, আমি মনে হয় আর যেতে পারবো না, কষ্ট হচ্ছে, একটু দাঁড়াও না। বিবেকানন্দ অন্তরার কথা শুনে থমকে দাঁড়িয়েছে। পেছন ফিরে অন্তরাকে এক ঝলক দেখে হঠাৎই চিৎকার করে সবাইকে ডেকে দাঁড় করালো। হাতের ইশারায় কাছে আসতে বলল। ছাত্রছাত্রীরা যারা এগিয়ে গিয়েছিল তারা আবার ফিরে এলো অন্তরার কাছে, ঘিরে ধরল তাকে, উৎকণ্ঠায় বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। প্রশ্ন করার বহর থেকে অন্তরা মনে মনে বিরক্ত হলো, তবু হেসে সবাইকে বলল, না রে, কষ্ট হচ্ছে না, যেতে পারবো, তোরা এগিয়ে যা। আবার সবাই হৈ হৈ করতে করতে এগিয়ে গেল। শুধু গেল না বিবেকানন্দ, সে অন্তরার ব্যবহারে অত্যন্ত অবাক হয়েছে। একটু আগে সে নিজেই ডেকে বলল শরীর খারাপ লাগছে, মুহূর্তের মধ্যে আবার উল্টো বলা শুরু করেছে। বিবেকানন্দ অন্তরার কথায় একটু রেগেছে, রাগলে তার হাসি পায়, আর যখন হাসি পায় তখন সে বুঝতে পারে এইবার সংযত হতে হবে, আরও ধৈর্য ধরতে হবে, আরও মিষ্টি করে কথা বলতে হবে। বিবেকানন্দ হাঁটতে হাঁটতে হেসে অত্যন্ত মিষ্টি করে বলল, কেমনটা হলো? আমি মিথ্যুক সেজে গেলাম? তুই তো নিজেই বললি খারাপ লাগছে। অন্তরার রাগ এখনো কমেনি। সে ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, একটু আগে তুমিও তো বললে কাঁধে করে নিয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি হাঁটছো কেন? বিবেকানন্দ অত্যন্ত আশ্চর্য হয়ে বলল, তাড়াতাড়ি যাব না বলিস কি? বাড়ি ফিরে আমার কত কাজ জানিস? বই খাতা রেখে 3 কিলোমিটার হেঁটে আবার সে নন্দপুর বাজারে যেতে হবে বিড়ি দিতে। মা সারাদিন বিড়ি বেঁধে সেঁকে প্যাকেট করে রেখে দিয়েছে। বিবেকানন্দর কথা শুনে অন্তরার চোখ কপালে উঠে গেছে। অত্যন্ত বিস্মিত হয়ে সে বলল, এখান থেকে ফিরে আবার নন্দপুর যাবে? এতটা হাঁটতে পারবে? বিবেকানন্দ অন্তরার ছেলে মানুষই কথা শুনে হো হো করে হেসে উঠল। আকাশের দিকে 2 হাত ছুড়ে দিয়ে বলল, তুই তো বাড়ি গিয়ে খেতে পাবি, আমি খাবো সেই রাতে, জানিস? বিড়ি বেচে টাকা আনবো তারপর। অন্তরা আবার বোকার মতো প্রশ্ন করল, বাড়ি গিয়ে খেতে পাবে না কেন? খেতে কতটুকু টাইম লাগে? বিবেকানন্দ এবার একটু লজ্জা পেল যেন। কথার উচ্ছ্বাস কমিয়ে ধীরে ধীরে বলল, পাবো কোথায়? মা রান্না করবে সেই রাতে। বিড়ি দিয়ে ফিরে এসে খিদের জ্বালায় রান্না করে মায়ের পাশে হাঁ করে বসে থাকবো, কখন রান্না হবে। তোরা এসব বুঝবি না। তোমার মা বুঝি বিড়ি বাঁধেন? বিবেকানন্দ এই প্রশ্নে যেন খানিকটা খুশি হলো। দ্বিগুণ উৎসাহে সে অন্তরাকে বলল, শুধু মা নয় রে, আমিও বাঁধি, সব শিখে গেছি। বিড়ির পাতাও কাটতে পারি। খুব সকালে ঘুম থেকে উঠে আগে বিড়ির পাতা কাটি। অন্তরা বিবেকানন্দের যত কথা শুনছে তত অবাক হচ্ছে। বিকেলবেলা খাবে না? সারাদিন পর এত দূর থেকে হেঁটে ফিরে খাবার পাবে না? সেই সকালে খেয়েছে, দুপুরে টিফিন খায়নি, বাড়ি ফিরে আবার নন্দপুর বাজার, বিড়ি বিক্রি করে বাড়ি ফিরে সেই রাত্রে খাবে। সে আর ভাবতে পারছে না, তার মাথাটা আবার ঝিমঝিম করছে। অন্তরা অনেকক্ষণ চুপ করে রইল। ভেতরে ভেতরে তার যতটুকু কষ্ট হচ্ছিল সবটুকু মুহূর্তে উড়ে গেল। সে বারবার ভাবতে লাগলো, বাড়ি ফিরে আবার 3 কিলোমিটার হেঁটে যাবে, আবার ফিরবে। এত কষ্ট করে ছেলেটা, অথচ এইটুকু হাঁটতে তার কষ্ট হচ্ছে। এসব কথা ভাবতে ভাবতে কখন যেন তার চোখ দুটো ভিজে এসেছে। বিবেকানন্দ এত কষ্ট করে পড়াশোনা করে, একটু পরে তার নিজের উপরে নিজের রাগ হতে লাগলো। তাদের কোনো অভাব নেই, তবু সে পড়াশোনা করে না, পড়তে তার ইচ্ছেই করে না। অনেকটা পথ হেঁটে এসেছে বিবেকানন্দকে কি ভেবে আবার ডেকে বলল, আমি অসুস্থ হলে তুমি সত্যি সত্যি কাঁধে করে আমায় নিয়ে যেতে পারবে? এই প্রশ্নে বিবেকানন্দ আবার ফিরে তাকিয়েছে। অন্তরার দিকে ফিরে তাকিয়ে ফিক করে হেসে বলল, তুই ক কেজি ওজন হবি? 25 কেজি? এইটুকু কাঁধে করে যেতে নুন তেল লাগে নাকি? কি যে বলিস না। এই কথার পর অন্তরা আর কোনো প্রশ্ন করল না। হাঁটতে হাঁটতে শুধু তার চোখ চলে যাচ্ছিল বিবেকানন্দের দিকে। যতবার ছেলেটার দিকে তাকিয়ে দেখছিল ততবার অবাধ্য চোখ তার ভিজে আসছিল। মানুষ এত কষ্ট করে পড়াশোনা করে, একজন ছাত্র এত কষ্ট করতে পারে? বাড়ি ফিরে অন্তরা কোনো খাবার খেল না। সে মাকে অতি উৎসাহিত হয়ে জানালো তার কোনো খিদে নেই। টিফিনে অনেক কিছু খেয়েছে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মুহূর্তে অন্তরা পাড়ায় বান্ধবীদের সঙ্গে গল্প করতে না গিয়ে টেবিলের এলোমেলো বইগুলো সুন্দর করে সাজিয়ে ঘর বিছানা
পরিপাটি করে গুছিয়ে পরিষ্কার করে নিজের চুল নিজেই বেঁধে পড়তে বসে গেল। সে প্রতিজ্ঞা করল পড়াশোনায় ভালো তাকে হতেই হবে, বিবেকানন্দের মতো হতে হবে, যে করেই হোক সেই বিবেকানন্দের মতো হবে। শোভাদেবী সন্ধ্যার পর অন্তরার ঘরে ঢুকে অবাক। মেয়ে অত্যন্ত মনোযোগ সহকারে টেবিলে ঝুঁকে বই পড়ছে, কোনো দিকে তাকাচ্ছে না। তিনি আরো অবাক হলেন টেবিল এবং ঘরের অবস্থা দেখে। শোভাদেবী খুব খুশি হলেন। তিনি ধীরে ধীরে মেয়ের কাছে গেলেন, মাথায় হাত বুলিয়ে আদর করলেন, শেষে বললেন, একটু কিছু খেয়ে নে। অন্তরা মায়ের দিকে তাকিয়ে অত্যন্ত দৃঢ়র সঙ্গে বলল, এখন কিছু খাবো না মা, সেই রাতে খাবো। পরক্ষণেই মাকে জড়িয়ে ধরে চোখ ভিজিয়ে বলল, মা আমি পড়াশোনায় ভালো হতে চাই, আশীর্বাদ করো। শোভাদেবী পুনরায় খুশি হলেন। মেয়ের মাথায় হাত রেখে বললেন, আমার মেয়ে খুব ভালো, তুমি অনেক বড় হও। বিবেকানন্দের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। সে আর স্কুল যাচ্ছে না। মেটো আলপথের কাদা, গ্রাম্য রাস্তার হাল অনেকটাই ফিরেছে। সকলেই প্রায় এখন সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে। অন্তরাও এখন সাইকেল চালিয়ে সকলের সঙ্গে স্কুল যায়। একদিন অন্তরা স্কুলে দেখল পরীক্ষা দিয়ে বিবেকানন্দ হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। তার সাথে কোনো সাইকেল নেই, অন্য কোনো স্কুল ছাত্রছাত্রীও নেই। সে একা একা 5 কিলোমিটার ওই ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাবে। অন্তরা কি ভেবে সাইকেল গ্যারেজ থেকে না নিয়ে স্কুল ব্যাগ কাঁধে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বিবেকানন্দের কাছাকাছি পৌঁছে হাসি মুখে বলল, তোমার সাইকেল কই? সাইকেল আনোনি? বিবেকানন্দ ঘাড় ঘুরিয়ে অন্তরাকে দেখে খুশি হল। পরক্ষণেই বিস্মিত হয়ে বলল, তুই সাইকেলে করে স্কুলে আসিস না, চালাতে পারিস না? অন্তরার খুব রাগ হল। সে যে তার সঙ্গে আর আসে না, এটা তো সে স্কুল আসার পথে প্রতিদিন দেখে, অথচ কি অদ্ভুত উদ্ভট প্রশ্ন করছে। অন্তরা রাগ হলেও কিছু বলল না, চুপচাপ হাঁটতে লাগলো। অনেকটা হাঁটার পর বলল, আমি তোমার সঙ্গে ফিরবো, আস্তে হাঁটো। মাঠের মাঝামাঝি এসে অন্তরা আবার বলল, তুমি সাইকেল নিয়ে আসো না কেন? কাল থেকে সাইকেল নিয়ে আসবে। বিবেকানন্দ অন্তরার কথায় হাসল। হঠাৎ হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলল, ভাত জোটে না, সাইকেল? চাকরি পেয়ে সাইকেল কিনব, তখন সারাদিন চালাবো। নন্দপুরেও সাইকেল নিয়ে যাব, দেখিস। অন্তরা বিবেকানন্দের কথার ভঙ্গিতে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, তোমার সাইকেলে আমায় চড়াবে? বিবেকানন্দ অন্তরার প্রশ্ন শুনে একটু ভাবল। ভাবনা সাঙ্গ করে ভিক্ষের মতো বলল, তাহলে তো আবার কেরিয়ার কিনতে হবে। অন্তরা দৌড়ে বিবেকানন্দের সমান্তরাল হয়ে তার দিকে তাকিয়ে বলল, কেরিয়ার কিনতে হবে না, আমি সামনে বসবো। সামনে? ঠিক আছে, বসিস। সাইকেল থেকে পড়ে গেলে কিন্তু আমায় দোষ দিবি না, আগে থেকে বললাম। ও মা, ফেলবে কেন? ব্যথা পাবো না? এই কথার কোনো উত্তর বিবেকানন্দ দিল না, চুপ করে রইল। আরও অনেকটা এসে হঠাৎ অন্তরা হাসি মুখে বলল, আমি ব্যথা পেলে তোমার কষ্ট হবে না? নীল আকাশ দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছিল। বিবেকানন্দ হাঁ করে তাই দেখছিল। অন্তরার প্রশ্নে সে চোখ নামিয়ে একটু ভেবে বলল, আমি ফেলবই না, আমার গায়ে কত শক্তি জানিস? অন্তরা আর কোনো প্রশ্ন করল না, খুশি মনে বাড়ি ফিরল। এরপরে অন্তরার সঙ্গে বিবেকানন্দ দীর্ঘদিন দেখা হয় না। বিবেকানন্দ টেস্ট, মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে চলে গেছিল অনেক দূরে সেই সাগরপাড়া মাসির বাড়ি। সেখান থেকে সে পড়াশোনা করছে। মাসির বাড়ি থেকে সে ইঞ্জিনিয়ারিং চান্স পেয়ে চলে যায় শিবপুর। পাস করে গত রাতেই সে ফিরেছে গ্রামে। এই গ্রামে প্রথম কেউ ইঞ্জিনিয়ারিং পাস করল, তাই অন্তরাদের গ্রামে খুব আলোচনা। আগামীকাল নাকি তাকে সংবর্ধনা দেয়া হবে। ফুলের মালা পরাতে ডাকা হলো অন্তরাকে। বক্তৃতা করার জন্য ডাকা হয়েছে অন্তরার বাবাকে। থাকবেন গ্রামের জুনিয়র হাই স্কুলের শিক্ষকরা, যারা তাকে যত্ন করে পড়িয়েছে। রাতে অন্তরাদের বাড়িতে হঠাৎ উদয় সমীরয়। সে গ্রামে দীর্ঘদিন ছিল না। টেস্টে ফেল করে কেরালায় চলে গেছিল কাজে। কিছুদিন আগে গ্রামে ফিরে মোটর ভ্যান কিনে চালাচ্ছে। সে অন্তরার বাবার সঙ্গে অনেক গল্প করে শেষে অন্তরার ঘরে গিয়ে তার হাতে এক খণ্ড কাগজের টুকরো দিল। তারপর হেসে বলল, আমি তোর ঘর থেকে বেরিয়ে গেলে পড়িস। অনেকদিন আগে বিবেকানন্দর খাতা ছিঁড়ে চুরি করে রেখে দিয়েছিলাম। অন্তরা অনেক রাতে সবাই ঘুমিয়ে গেলে ধীরে ধীরে সেই কাগজের খণ্ড চোখের সামনে মেলে ধরল। কাগজ খণ্ড দেখে তার চোখ ভিজে আসছিল।
সে দেখল মাত্র 3টি বাক্য কাগজটিতে লেখা। 1, সমীরণ খুব খারাপ ছেলে। 2, অন্তরা খুব ভালো মেয়ে। জ্যোৎস্না রাতে সারা রাত ওর হাত ধরে হাঁটতে ইচ্ছে করে। 3, বিবেকানন্দ ভীতু ছেলে। অন্তরা অনেকবার পড়ল, তারপর সেই কাগজ খণ্ড হাতে নিয়ে সারা রাত বসে রইল। আকাশে চাঁদ ছিল। জানালা দিয়ে যতক্ষণ দেখা গেল অন্তরা ততক্ষণ চুপ করে সেদিকে তাকিয়ে রইল। পরদিন সকালে হইচই করতে করতে অন্তরাদের বাড়িতে এলো বিবেকানন্দ। সবার সঙ্গে গল্প সেরে একদম শেষে ভয়ে ভয়ে এলো অন্তরার ঘরে। এসে দেখল একখণ্ড কাগজ হাতে অন্তরা বসে আছে, চোখ দুটো ভিজে। বিবেকানন্দকে দেখে হাতের কাগজ খণ্ড টেবিলে রেখে হেসে অন্তরা বলল, কখন এলে? ভালো আছো? বিবেকানন্দ অন্তরার প্রশ্নের কোনো উত্তর দিল না, বরং উদ্বিগ্ন হয়ে বলল, গতকাল সমীরণ রাতে আমার বাড়ি গেছিল। সে নাকি আমার অঙ্কের খাতার একটি পাতা ছিঁড়ে চুরি করে রেখে দিয়েছিল। তোকে সেই পাতাটি গত রাতে এসে দিয়ে গেছে। কি কাণ্ড বল দেখি। আমার তো খুব ভয় করছে। অনেকদিন পর বিবেকানন্দকে দেখল অন্তরা। সে সেই আগের মতোই আছে, আগের মতোই প্রাণচঞ্চল, আগের মতোই কথার ধরন, আগের মতোই সুন্দর চোখ, আগের মতোই লাজুক। হঠাৎ বিবেকানন্দ টেবিলে কাগজ খণ্ড দেখতে পেয়ে সেদিকে হাত বাড়িয়ে বলল, তখন কি না কি লিখেছিলাম, আমার কাগজ আমায় ফেরত দিয়ে দে। অন্তরা ধীরে ধীরে টেবিল থেকে সেই কাগজ খণ্ড নিজের হাতে তুলে নিল। তারপর 2 হাতে মুঠো করে ধরে বুকের কাছে এনে বলল, এটা আমার ভালোবাসা, আমার স্বপ্ন। আমি এই ভালোবাসাটুকু নিয়েই বাঁচতে চাই। আমার ভালোবাসা আমি কাউকে দেব না। আর বলতে পারল না অন্তরা, ঝরঝর করে কেঁদে ফেলল। অন্তরার চোখের জল দেখে বিবেকানন্দ হেসে ফেলল। ঝুঁকে অন্তরার মুখের কাছে গিয়ে বড় বড় চোখ করে আগ্রহ নিয়ে বলল, কি লেখা আছে রে? অন্তরা বিবেকানন্দকে হাসতে দেখে রেগে হাতের কাগজ বিবেকানন্দকে ফিরিয়ে দিয়ে অভিমানে মুখ ফিরিয়ে রইল। বিবেকানন্দ দীর্ঘদিন পর নিজের হাতের লেখা দেখে রোমাঞ্চিত হয়ে হঠাৎ বলল, আজ কিন্তু পূর্ণিমা, যাবি আবার সঙ্গে? হাঁটবি সারা রাত? যে পথে স্কুল যেতাম সেই পথে, সেই আলপথ ধরে, সেই মেঠো পথে যাবি? বিবেকানন্দের কথা শুনে অন্তরা বিবেকানন্দের চোখে চোখ রেখে আবার কেঁদে ফেলল। অনেকক্ষণ পর চোখের জল মুছে ধীরে ধীরে বলল, তুই বললে যাব না, আগে তুমি বলো। বিবেকানন্দ অনেকক্ষণ চুপ করে রইল। মুহূর্ত কি যেন ভাবল, তারপর খুশি হয়ে বলল,